হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর অঙ্কের একটি মডেল কোশ্চেন পেপার সমাধান। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা করব মডেল কোশ্চেন পেপার 5, যেটা পেজ নম্বর 221-এ রয়েছে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, একেরটা বিক্রয় মূল্যের ওপর লাভের হার 20% হলে লাভের প্রকৃত হার কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা এখানে বিক্রয় মূল্যটা আমরা ধরে নিলাম হচ্ছে 100 টাকা বিক্রয় মূল্য, আর যে ক্রয় মূল্যটা সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে 80 টাকা, কারণ এখানে 20% লাভ হচ্ছে। এবার আমরা কি করব, আমরা এটার হার বের করব। তাহলে 20 টাকা 80 টাকার ওপর কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 20 দিয়ে 80-কে কাটাকুটি করলে 4 হয়, আর 4 দিয়ে 100-কে যদি আমরা কাটাকুটি করি তাহলে 25 হয়। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কত, 25%, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে রয়েছে 25%। চলে আসছি 2 দাগের অঙ্কটায়। দেখো কি বলছে, বলছে a⁻−1 আর b⁻−1 সমান 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 নেই, a⁻−1 প্লাস b⁻−1 তার হোল আবার টু দি পাওয়ার -1 রয়েছে। তো আমরা কি করব, দেখো এটা 1/a হয়ে যাবে, আর প্লাস দিয়ে এটা 1/b হয়ে যাবে, আর এটা পুরোটা আবার টু দি পাওয়ারে রয়েছে -1। এটার যদি লসাগু করি তাহলে এ বি হবে, আর ওপরে হবে হচ্ছে বি প্লাস এ, আর এটা টু দি পাওয়ার -1। এবার দেখো টু দি পাওয়ার -1-এর জন্য এটা উল্টে যাবে, মানে এ বি ওপরে যাবে আর নিচে হবে এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা অপশন বিতে রয়েছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 3 দাগেরটা আমরা চলে আসছি। দেখো বলছে লগ 5 বেসে 625 আর লগ 2 বেসে 32-এর সরলতম মান। আমরা কি করব বলতো, লগ 5 বেসে এই 625-কে আমরা যদি ভেঙে দিই তাহলে 5⁴ হয়, আর লগ এই 2 বেসে 32-কে যদি ভেঙে দিই তাহলে 2⁵ হয়। তাহলে আমরা জানি এই 4টা সামনে আসবে অর্থাৎ 4 বসবে, আর এই 5টা সামনে আসবে অর্থাৎ এখানে 5 বসবে। তাহলে 4 আর 5-এ আমরা পাচ্ছি হচ্ছে 9। তাহলে 9 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার, যেটা অপশন সিতে রয়েছে। ঠিক আছে, এবার বলবে স্যার লগগুলো উঠে গেল কেন? কারণ এখানে দেখো লগ বেসে এবং যে মেন সংখ্যা এটা দুটো সমান রয়েছে, এটাতেও তাই 2 2 মিলে যাচ্ছে, তাই 1 হয়। মাথায় রাখবে, আমি একটা সূত্র বলে দিচ্ছি, লগ এ বেসে এ হলে সেটা সবসময় 1 হয়। তো এই 1-এর কারণে কিন্তু এটা 5 আর 4 হয়েছে =9। নেক্সট 4 দাগের অঙ্কটা ভালো করে লক্ষ্য করে দেখো কি বলছে। বলছে ধার্য মূল্যের ওপর 10% কমিশন দিয়ে 20% লাভ হলে ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত আমাদেরকে বের করতে বলেছে। তো আমি অঙ্কটায় ধার্য মূল্য ধরে নিতে পারি, ধার্য মূল্য ধরে নিলাম হচ্ছে 100 টাকা। তাহলে 10% যদি ছাড় দেয়, 10% যদি ছাড় দেয় তাহলে আমরা বিক্রয় মূল্য কত বলতে পারি? বিক্রয় মূল্য বলতে পারি হচ্ছে 90 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য আমরা কত বলতে পারি? 90 টাকা আমরা বলতে পারি। এবার বলেছে দেখো, আমরা জানি যে 120 টাকার ওপর 120 টাকা বিক্রয় মূল্য হলে, ঠিক আছে, ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। তাহলে একে কত আমরা বের করব? একে হবে 100/120, আর এখন যে আমরা পেলাম 90 টাকা বিক্রয় মূল্য সেটাতে কত? তাহলে 100 গুণ 90/120। এটার যদি কাটাকুটি করো তাহলে দেখবে 0 0 কেটে যাচ্ছে, 3 3-কে 9, 3 4 12। ঠিক আছে, এটা কাটাকুটি যাচ্ছে, 50 2 100, এটা হয়ে যাচ্ছে 2 2 4, এটা হয়ে যাচ্ছে 25। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে কত? এটা হচ্ছে 75 টাকা আমরা পাচ্ছি। প্রশ্ন যেটা করেছে, প্রশ্ন কি করেছে একবার দেখে নাও। প্রশ্ন করেছে ক্রয় মূল্য আর ধার্য মূল্য। তাহলে ক্রয় মূল্য ইস্টু ধার্য মূল্য যদি আমরা করি তাহলে ক্রয় মূল্য 75 বেরিয়েছে, আর ধার্য মূল্য তো আমরা 100 ধরেছিলাম। তার মানে 25 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 25-এ 75, আর 4 25-এ 100, অর্থাৎ 3:4। 3:4 আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে রয়েছে। ঠিক আছে, 5 দাগের অঙ্কটা দেখো। 5 দাগের অঙ্কটা আমি এখানেই করে দিচ্ছি। 5 দাগের অঙ্কটা বলছে লগারিদমের যদি এটা -2 হয় তাহলে নিধান কত? তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে লগারিদম এক্স বেসে 0.04 = -2। তাহলে আমরা বা দিয়ে লিখতে পারি x⁻−2 = কি হবে? 4/100 হয়ে যাবে পয়েন্ট ওঠালে। তারপরের লাইনে আমরা কি করব দেখো, এটা মানে হচ্ছে 1/x² = এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 4 25-এ 100, অর্থাৎ 1/25। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি x² = 25, আর সুতরাং দিয়ে বলতে পারি হচ্ছে x বা
এক্স এর মান আমরা 5 পেলাম, প্লাস মাইনাস 5, কিন্তু এখানে আমরা শুধুমাত্র 5টাই নেব। তো 5 আমরা দেখতে পাচ্ছি অপশন ডিতে রয়েছে, ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা দেখো 6 দাগের অঙ্কটায়। 6 দাগের অঙ্কটা এবিসি লম্ববিন্দু ও বিএসি 80 বলে দিয়েছে, তাহলে বিওসি কত, দেখো এটা ছবি আঁকতে হবে। তো আমরা এখানে 6 দাগ দিয়ে করছি। এটা হচ্ছে একটা একটা ত্রিভুজ, সমবাহু নয়, এটা জাস্ট একটা ত্রিভুজ। আর এটার আমরা কি করলাম, ক্রস করলাম, এটা এ, এটা বি, এটা সি, আর এখানে যে ছেদ করছে এটা ও। তাহলে বি ও সি যেটা, এটা আমাদেরকে বের করতে হবে। এবং এখানে একটা কোণ বলে দিয়েছে, যে কোণটা বলেছে বিএসি 80 ডিগ্রি বলেছে। তাহলে দেখে নাও বিএসি 80 ডিগ্রি কোণটা, বিএসি অর্থাৎ এই কোণটা 80 ডিগ্রি বলেছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস করব, জিনিসটা কি, এখানে দেখো এ এফ সি পাচ্ছি, এ, তারপরে এফ, এটার নামকরণ করে দিচ্ছি, এটা এফ আর এটা হচ্ছে ই। তাহলে এ সি এফ, ঠিক আছে, আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, দেখো ত্রিভুজটার নাম হচ্ছে এ এফ সি, এ এফ তারপরে সি। এখানে যে ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজের আমরা যদি এ সি এফ বের করি, এ সি এফ, এ তারপরে সি তারপরে এফ, অর্থাৎ এই কোণটা যদি বের করি, তাহলে 180 থেকে আমাদেরকে কি করতে হবে, 80 যোগ 90, এটা যোগ করে বিয়োগ করতে হবে। তার মানে 180 আর 170 বিয়োগ করতে হবে, অর্থাৎ 10 ডিগ্রি বেরোবে। এবার প্রশ্ন হচ্ছে 90 কোথায় পেলেন, এ দেখো এফ যে কোণটা, এটা তো লম্ব এর ওপর, তাই এটা 90 ডিগ্রি। আর এটা এ কোণটা তো বলে দিয়েছিল হচ্ছে, এ কোণটা বলে দিয়েছে কত ডিগ্রি, এ কোণটা বলে দিয়েছে হচ্ছে দেখো 80 ডিগ্রি, তাই 80 90 এটা যোগ করে 170 হয়েছে, তাই 10 ডিগ্রি এটা বেরোলো। এবার আমরা কি করব, আরেকটা ত্রিভুজ রয়েছে দেখো সিও সিও ই, এটার আমরা বের করব হচ্ছে ইও সি যে কোণটা, ইও সি কোণটা দেখো, এই যে ই তারপরে ও তারপরে হচ্ছে সি, এই যে এই কোণটা, ঠিক আছে, ই তারপরে ও তারপরে সি, এই কোণটা যদি আমরা বের করি, তাহলে এটাও আমরা কি করে বের করব, 180 থেকে আমরা 90, ঠিক আছে, 90 আর 10 এই দুটো আমরা যোগ করে দেব, তাহলে 180 বিয়োগ 90 আর 10-এ 100, অর্থাৎ 80 ডিগ্রি বেরোচ্ছে এটা, ঠিক আছে। তার মানে এই কোণটা আমরা পেয়ে গেলাম 80 ডিগ্রি। এটাও 90 কোথা থেকে পেলাম, এখানে দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি লম্বভাবে পড়ছে, তাই। এবার আমাদের বের করতে হবে বিওসি কোণের মান। তাহলে বিওসি কোণের মান আমরা কি করে বের করব, পুরোটা তো 180 ডিগ্রি, আর এটা আমরা জেনে গেলাম কত, 80 ডিগ্রি। তাহলে 180 থেকে 80 বাদ দিলেই হচ্ছে 100 ডিগ্রি আমরা পেয়ে গেলাম, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 100 ডিগ্রি হচ্ছে অ্যান্সার, যেটা অপশন ডিতে রয়েছে। চলে আসছি 7 দাগের অঙ্কটায়। দেখো 7 দাগের অঙ্কটায় বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 15 মিনিটে কাঁটাটির অগ্রভাগ ঘুরবে কত সেন্টিমিটার, সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা এটা কিভাবে করব, দেখো প্রথমে 7 দাগ দিয়ে দিলাম। তো এখানে আর এর মান বলে দিয়েছে 7, মানে ব্যাসার্ধ 7। তাহলে অতিক্রান্ত যে পথ, সেটা আমাদের সূত্র হচ্ছে 2 গুণ 22/7 গুণ দিয়ে হচ্ছে 7। তাহলে এটাকে সমাধান করলে দেখবে 44 বেরোয়। এবার 15 মিনিটে কাঁটাটি অতিক্রম করে, তাহলে কাঁটাটা কি অতিক্রম করছে, 15/60 আর ইন্টু দিয়ে 44। তাহলে কাটাকুটি করলে হচ্ছে 4, এখানে কাটাকুটি করলে এটা হচ্ছে 4 আর 4 11 44, অর্থাৎ 11 সেন্টিমিটার কিন্তু অতিক্রম করছে, ঠিক আছে। তাহলে আমরা এটা 11 সেন্টিমিটার পেলাম, যেটা অপশন বিতে রয়েছে। চলে আসছি নেক্সট পেজে। দেখো 8 দাগের অঙ্কটা কি বলছে, এই দুটো বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে একটি বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। ওই বিন্দুর কোটির মান আমাদেরকে জানতে চেয়েছে। কোটির মান আমরা কি করে বের করব, দেখো ভুজ আর কোটি আশা করি তোমরা জানো, না জানলে আমি শিখিয়ে দিচ্ছি। আমি দাগ নম্বর দিয়ে দিলাম 8। এখানে সূত্রটা হচ্ছে 4 - 3 মাইনাস দিয়ে 3 × 2 বাই দিয়ে এটা কি হবে 4 - 3 কমা দিয়ে 4 × -2 -3 × -5, আর এটার নিচেও কত হবে 4 - 3, ঠিক আছে, এটা হবে। এবার দেখো এটাকে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে লিখি, এটা হয়ে যাবে কত, এটা 3 4 12,
ঠিক আছে, -12 আর এটা হয়ে যাচ্ছে 6, তার মানে 12 আর 6, তাহলে 12 আর 6 এখানে হচ্ছে 18, তাহলে -18 এটাতে পেলাম, আর এটাতে আমরা পাচ্ছি কত 7, তাহলে -18 আর 7 আমরা স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এবার ফার্স্টেরটাকে বলা হয় হচ্ছে ভুজ, আর এইটাকে বলা হয় হচ্ছে কোটি। ঠিক আছে, -18টাকে বলা হয় ভুজ আর 7টাকে বলা হয় হচ্ছে কোটি, তার মানে আমরা এখানে 7 পাচ্ছি হচ্ছে কোটি, যেটা অপশন ডিতে রয়েছে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 9 দাগেরটা বলছে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি কি হয়? এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য হয়, মাথায় রাখবে শ্রেণী দৈর্ঘ্য হয়, শ্রেণী দৈর্ঘ্য অপশন সিতে রয়েছে। 10 দাগেরটা বলছে একটি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, বৃহত্তম বাহুর সাপেক্ষে ত্রিভুজটির উচ্চতা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো, তো আমরা এটা দাগ নম্বর দিয়ে দিলাম হচ্ছে 10। এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যেটা এটা বলে দিয়েছে হচ্ছে 6, এটা 8, আর এইটা এইভাবে গেছে, আর এই পুরো বাহুটা হচ্ছে 10। এবার প্রশ্ন হচ্ছে এইভাবে কেন আঁকলেন? কারণ দেখো 6-এর স্কোয়ারকে যদি 8-এর স্কোয়ার দিয়ে আমরা যোগ করি, তাহলে 6-এর স্কোয়ার 36 হয়, 8-এর স্কোয়ার 64 হয়, 100 হয়, আর 100 মানে হচ্ছে 10। ঠিক আছে, মানে 10-এর স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা কি ত্রিভুজ? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা বলতে পারি। এবার সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আবার হাফ ইন্টু ভূমিটা হচ্ছে এবার 10, আর উচ্চতা হচ্ছে যেটা আমরা বের করব। ঠিক আছে, এই যে লাইনটা, এটার নামকরণ করে দিতে পারো, এটা এ। আচ্ছা, নামকরণ কি দিয়েছে বইয়ের মধ্যে? বইয়ের মধ্যে এখানে নামকরণ দেয়নি, তো আমরা এখানে নামকরণ করে দেব, এটা বি, এটা সি, আর এটা ডি। তাহলে বিডিটা হচ্ছে তার উচ্চতা। তাহলে এখান থেকে কাটাকুটি যাচ্ছে, দেখো হাফ হাফ, এই পাশের হাফ এই পাশের হাফ কেটে যাচ্ছে, তাহলে বিডির মান আমরা কি পাচ্ছি 8 গুণ 6 বাই দিয়ে 10, কাটাকুটি যাচ্ছে, দেখো 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 4 6 24 বাই 5, 24কে 5 দিয়ে ভাগ করলে আমরা জানি 4 5 20 হয়, আর 5 8 40, তার মানে এটা অ্যান্সার বেরোচ্ছে 4.8 সেন্টিমিটার। আমরা দেখে নিই 4.8 সেন্টিমিটার কোথায় রয়েছে, অপশন সিতে রয়েছে। ঠিক আছে, 11 দাগেরটা দেখো, 11 দাগেরটা একদম সহজ অঙ্ক, 7 আর 11, 7 আর 11, তারপরে রয়েছে 12 থেকে দেখো 16, এক ঘর করে দেখো কম রয়েছে, এক ঘর করে কম মানে হচ্ছে 0.5 আমাদেরকে কমিয়ে দিতে হবে। তাহলে 7 থেকে কমিয়ে দিলে 0.6 হবে, আর 11 বাড়িয়ে দিলে হচ্ছে 11.5 হবে। তাহলে এটার মধ্যে যে ডিস্টেন্সটা সেটা আমরা কত করে পাচ্ছি, 6, সরি এটা 5 হবে, এটা একটু ভুল হয়ে গেছে, এটা 0.5 থেকে 11.5, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে 11 করে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে আমাদেরকে বলেছে যে শ্রেণী দৈর্ঘ্যটা কত হবে। তো এখানে 5 থেকে যে সরি 7 থেকে এটা 6 রয়েছে, 6 6, আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে, 6.5 থেকে 11, 7.5 8.5 9.5 10.5 11.5, তার মানে 5 করে যাচ্ছে, যেটা অপশন ডিতে রয়েছে। ঠিক আছে, 5 করে যাচ্ছে, যেটা অপশন ডিতে রয়েছে। নেক্সট হচ্ছে 12 দাগেরটা দেখো, 12 দাগেরটা বলেছে এবিসিডি সামান্তরিকের বিসি ও সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ, আর এখানে এ ই এফ এর ক্ষেত্রফল কত হবে? তো এটা অপশন ডি হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা প্রয়োগের অঙ্ক, আমি জাস্ট এটা ছবিটা তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু প্রয়োগটা আমি এখানে বলছি না, কারণ এখানে প্রয়োগটা বললে অনেক সময় যাবে। তোমরা যারা যারা প্রয়োগটা পারবে না তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে, আমি সেখানে কিন্তু এই অঙ্কটা পোস্ট করে দেবো, অথবা কমিউনিটিতেও কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এটা এরকম ছবি হবে, এটার নামকরণ করলাম এ, এটা বি, এটা সি, আর এটা ডি। এটা হচ্ছে এর মাঝখানেরটা বলেছে ই, বিসি বাহুর মাঝখানে ই, আর ডিসি বাহুর মাঝখানে হচ্ছে এফ। তাহলে এখানে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে সামন্তরিকের এবিসিডির 8 ভাগের 3 ভাগ। ঠিক আছে, মাথায় রাখবি বা মাথায় রাখবে 8 ভাগের 3 ভাগ হয় এটা। ঠিক আছে, 8 ভাগের 3 ভাগ এভাবে করবে, এটা জাস্ট মনে রাখবে, কিন্তু এটা সম্পূর্ণ আমি তোমাদেরকে করে দেবো, টেনশন নেওয়ার কিছু নেই, আমি এটা পোস্ট করে দেবো। 13 দাগেরটা দেখো, বলছে এ এক্স প্লাস বি ওয়াই সমান এ বি হলে যে ত্রিভুজটা উৎপন্ন হয় সেটা কেমন হবে, সরি ক্ষেত্রফলটা কি হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো 13 দাগে দেখো এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান এ বি, এ বি দিয়ে যদি আমরা প্রত্যেকটাকে ভাগ করি তাহলে কি হবে,
প্রত্যেকটাকে আমরা দেখো ভাগ করে দিচ্ছি এ বি দিয়ে। তাহলে এটা পড়ে থাকছে হচ্ছে এক্স বাই বি, আর এটা পড়ে থাকছে হচ্ছে ওয়াই বাই এ, আর এটা পড়ে থাকছে 1। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে বি, ঠিক আছে, এখানে ভূমি হচ্ছে এ, আর এখানে ভূমি হচ্ছে বি। তাহলে আমরা পাচ্ছি হাফ এ বি, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার, হাফ এ বি, হাফ এ বি। তাহলে কোথায় রয়েছে দেখে নি হাফ এ বিটা? হাফ এ বি অপশন বিতে রয়েছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 14 দাগেরটা বলছে 3x প্লাস 3y সমান 20 আর 5x প্লাস 5y সমান 30 হলে কি হবে সেটা দেখে নাও। তো আমরা এটা করছি হচ্ছে এক্স আই ভি দিয়ে। প্রথমে বলেছে 3x প্লাস 3y সমান আমরা লিখে নিলাম 20, ঠিক আছে, এটা 20 বলেছে। তাহলে x প্লাস y এর মান কত হবে? 20/3 হয়ে যাবে। আবার আরেকটা রাশি বলেছে হচ্ছে 5x প্লাস 5y সমান 30। তাহলে এখান থেকে x প্লাস ওয়াই যদি করি তাহলে 30/5 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 5 6 30। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 1/1 ইকুয়াল টু 1/1 হচ্ছে, আর নট ইকুয়াল টু কি হচ্ছে 20/3/6। তাহলে নট ইকুয়াল টু যদি এটা থাকে তাহলে কোনো সমাধান নেই, যেটা অপশন সিতে রয়েছে, কোনো সমাধান নেই, ঠিক আছে, কোনো সমাধান নেই, এটা মাথায় রাখবে। আমি সূত্রটা যদি বলো তাহলে সূত্রটাও বলে দিচ্ছি, a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হলে কোনো সমাধান নেই, এটা অ্যান্সার হবে এক্স আইভি। 2 দাগের 1 অঙ্কটা কি বলছে দেখো, 20% ছাড় দিয়ে একটি জ্যামিতি বাক্স বিক্রি করায় তার বিক্রয় মূল্য হয় 48 টাকা। ওই জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত আমাকে বের করতে বলেছে। 20% ছাড় মানে হচ্ছে আমরা যদি 100 টাকা ধার্য মূল্য ধরি তাহলে 80 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে এই লেখাটাই লিখব, 100 বিয়োগ 20 সমান 80 টাকা। তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত টাকা? 100 টাকা, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে 1 টাকায় আমার কত বেরোবে? 1 টাকা দিয়ে আমি কি করব, সবকটা ডট ডট দিয়ে দেবো, ঠিক আছে, এই ডট ডট দিয়ে আমরা কি করলাম, এবার যে 100/80 করে দেবো, ঐকিক নিয়ম অনুযায়ী আমরা জানি 100/80 হয়। আর তারপরে বলেছে 48 টাকাতে কত, এটাও ডট ডট দিয়ে আমরা করে দিলাম হচ্ছে 100 গুণ 48/80। 0 0 কেটে যাচ্ছে, 8 দিয়ে 6 8 48, অর্থাৎ 60 টাকা আমরা পেলাম, ঠিক আছে। তাহলে 60 টাকা হচ্ছে ওই জ্যামিতি বাক্সের ধার্য মূল্য। 2 দাগেরটা বলছে 100টি আমের বিক্রয় মূল্য 120টি আমের ক্রয় মূল্যের সমান। তাহলে আমরা এখানে কি করব বলতো, 110টি আমের যে বিক্রয় মূল্যটা সেটা আমরা ধরে নেব। বিক্রয় মূল্য আমরা ধরে নিলাম হচ্ছে x টাকা। তাহলে একটি আমের বিক্রয় মূল্য কি হবে? একটি আমের বিক্রয় মূল্য হবে x/110 টাকা। একইভাবে 120টা আমের ক্রয় মূল্য আমাকে ধরে নিতে হবে, 120টি আমের ক্রয় মূল্য, এটা আমরা ধরে নিলাম x টাকা, কারণ সেম হবে। আর একটি আমের ক্রয় মূল্য তাহলে কি হবে? x/120 টাকা, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বাদ দিই তাহলে লাভ পাবো। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে x/110 মাইনাস x/120। এটার যদি আমরা লসাগু করি তাহলে দেখো আসছে হচ্ছে 1320, ওপরে আসছে 120x মাইনাস 110x, বিয়োগ করলে আসছে x/1320, ঠিক আছে, এটা আসলে হচ্ছে লাভ। আমাদের বের করতে বলেছে হচ্ছে লাভের হার। তাহলে লাভের হার আমরা কি করে বের করব? x/1320 এবং এটার নিচে বসবে হচ্ছে আগে যে ক্রয় মূল্যটা ছিল, অর্থাৎ x/120, আর ইনটু দিয়ে হচ্ছে 100। এবার এটাকে যদি আমরা
1320 জায়গায় 1320 লিখলাম, আর নিচের যে ভগ্নাংশটা এটা উল্টে দিলাম 120/x ইন্টু দিয়ে 100 করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে কাটাকুটি করা যাচ্ছে। তাহলে 0 0 কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, 12 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে। 12 দিয়ে যদি আমরা এটা কাটাকুটি করি তাহলে এখানে 12ই বেরোচ্ছে, ঠিক আছে, 12 একে 12, 12 একে 12। তারপরে 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 4 12, 4 25 100, ঠিক আছে। এটা 3 4 12 আর এটা হচ্ছে 4 25 100। এবার আমরা কি করব, আচ্ছা এটা 12 নয়, এটা একটা মিস্টেক হয়ে গেল, দাঁড়াও, কাটাকুটিটা একটু মিস্টেক হয়ে গেছে, 12 হবে না, ওটা 11 হবে। আমি আবারও লিখছি x/1320 ইন্টু 120/x ইন্টু 100। x কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 12 দিয়ে কাটাকুটি করলে 12 একে 12, 12 একে 12, মানে 100/11 বেরোচ্ছে। আর 100/11 মানে আমরা জানি 11 9 11 99 এর একে 100, 9 পূর্ণ 1-এর 11%, ঠিক আছে, 9 পূর্ণ 1-এর 11% হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। 3 দাগেরটা চলে আসতে দেখো, বলছে a³ + b³ + c³ = 3abc হলে, আর যদি a + b + c নট ইকুয়াল টু 0 হয় তাহলে a b c এর মধ্যে সম্পর্ক কি সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। দেখো 3 দাগ দিলাম, প্রথমে আমরা লিখে নেব হচ্ছে a³ + b³ প্লাস দিয়ে c³ সমান দিয়ে বলেছে 3abc। তো এটা দাঁড়াও আরেকবার দেখে নিই, এটা বলেছে, হ্যাঁ এটাই বলেছে। এবার আমরা কি করব, এটাকে আমরা বা দিয়ে লিখব a³ + b³ + c³ - 3abc = 0। a³ + b³ + c³ - 3abc = 0। তো আমরা এই যে সূত্রটা রয়েছে, এই a³ + b³ + c³ - 3abc এর এটা একটা সূত্র রয়েছে, এই সূত্রটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে হবে a + b + c ইন্টু a² + b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ইকুয়াল টু 0। এবার এখানে বলে দিয়েছে a + b + c নট ইকুয়াল টু 0, তাহলে এই সাইডটা বাদ যাক, এই সাইডটা বাদ, আমাদের এই সাইডটা নিয়ে করতে হবে a² + c² প্লাস a² b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ইকুয়াল টু আমরা কি করলাম 0 করে দিলাম। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যদি উভয় পক্ষে 2 দিয়ে গুণ করি তাহলে 2 দিয়ে গুণ করলে এটা কি হয়ে যাবে বলো তো, 2 দিয়ে গুণ করলে 2a² প্লাস 2b² প্লাস 2c² মাইনাস 2ab মাইনাস 2bc আর মাইনাস 2ca ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংখ্যাটা এটাকে যদি আমরা সাজিয়ে নিই, তাহলে কি হবে, 2a² আমরা ভেঙে করতে পারি a² + a², b²টাকে আমরা ভাঙতে পারি b² + b², c²টাকে আমরা ভাঙতে পারি c² + c², বাকি যা আছে তাই আমরা লিখে দিলাম ইকুয়াল টু 0। এবার a² এর পাশে আমরা লিখব 2ab + b², আবার প্লাস b² দিয়ে মাইনাস 2bc প্লাস c², আবার এখানে আমরা কি করব, প্লাস c² দিয়ে মাইনাস 2ca প্লাস a², এটাকে আমরা সাজিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা প্রথম তিনটে থেকে এই যে তিনটে সংখ্যা সেটা থেকে আমরা কি পাচ্ছি a - b তার হোল স্কোয়ার, তারপরটা থেকে পাচ্ছি b - c তার হোল স্কোয়ার, তারপরটা থেকে পাচ্ছি c - a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা আমরা পেলাম। এটা পাওয়ার পরে আমরা কি করব, যেহেতু আমরা জানি যে বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে সবকটাকে আলাদা করা যায়, তাহলে a - b তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, b - c হোল স্কোয়ার ইকুয়াল টু 0 আর c - a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে স্কোয়ারটা এই পাশে গেলে 0 হয়ে যাবে, a - b ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু b,
এটাও বি মাইনাস সি ইকুয়াল টু 0 হবে, কারণ স্কোয়ারটা ওই পাশে চলে যাচ্ছে, তাহলে বি ইকুয়াল টু সি। আর এটাও সেম টু সেম, সি মাইনাস এ ইকুয়াল টু 0, সি সমান সমান এ। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি এ এর মান, বি এর মান আর সি এর মান হচ্ছে সমান, এবং এটাই আমাদের রিলেশনটা বের করতে বলেছে, এটাই হচ্ছে রিলেশন। ঠিক আছে, চলে আসছি আমরা দেখো পরেরটায়। 4 দাগেরটা বলছে দেখাও যে লগ 10 বেসে 2 এর মানটা 1/4 এবং 1/3 মধ্যবর্তী, মানে মাঝখানে রয়েছে। তো দেখো আমরা কিভাবে করব এটা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা অনেকবার রিপিট হবে। আমরা প্রথমে এটাকে ধরে নেব, ধরে নিলাম যে এক্স ইকুয়াল টু লগ 10 বেসে 2। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, 10 বেসে এক্স ইকুয়াল টু 2 লিখতে পারি। লগের এটা ধর্ম, ঠিক আছে, লগের এটা ধর্ম, লগের ধর্মগুলো জানবে তাহলে এটা বুঝতে পারবে। এবার দেখো 1/4 ও 1-এর যে 3 রয়েছে এর হরগুলোর লসাগু আমরা করব, হরের লসাগু। ঠিক আছে, তাহলে হরের লসাগু করলে কত হবে, 3×4 12 হবে। ঠিক আছে, তার মানে আমরা জেনে গেলাম কত, 3×4 12। এবার দেখো এই যে 10 টু দি পাওয়ার এক্স যে ছিল সেটা তো আমরা জানি 2, 10 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2। এবার এটা টু দি পাওয়ার 12 করবো, তাহলে এটা টু দি পাওয়ার 12 করলে হয়ে যাবে 12x, আর এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 12। এবার 2 টু দি পাওয়ার 12 মানে আমরা জানি হচ্ছে 2 টু দি পাওয়ার 12, এখানে আগে যেটা আছে লিখে নিলাম 10 টু দি পাওয়ার 12x, আর এই 2 টু দি পাওয়ার 12 মানে আমরা জানি হচ্ছে 4096। ঠিক আছে, এটা আমরা জানি। এবার দেখো আমরা কি করব, আমরা করব হচ্ছে এই যে 4096টা এটা 1000-এর থেকে বড়, ঠিক আছে, আর 10,000-এর থেকে ছোট, একক দশক শতক হাজার। ঠিক আছে, 10,000-এর থেকে ছোট আর 1000-এর থেকে বড়, এটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3। এটা 4096 মানে আমরা জানি 10 টু দি পাওয়ার 12x, আর এটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার আমরা জানি 4। ঠিক আছে, এবার আমরা কি করব, দেখো সবকটা 10 উঠে যাচ্ছে, বেস মিলে যাচ্ছে, তাই 3, এটা লেস দেন 10 টু দি পাওয়ার 12 হবে, আর এটা লেস দেন হচ্ছে 10 টু দি পাওয়ার 4 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম এটা, সরি এটা একটু ভুল করে ফেললাম, এটা 12x হবে আর এটা শুধু 4 হবে। এবার আমরা কি করব বলো তো, এবার আমরা করব হচ্ছে 12 দিয়ে সবকটাকে ভাগ করব। 12 দিয়ে সবকটাকে যদি আমরা ভাগ করি তাহলে 3/12 হবে, 12x/12 হবে, আর 4/12 হবে। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে 3×4 12, এটা শুধু এক্স পড়ে থাকবে, আর 4 দিয়ে ভাগ করলে 4কে 1/3 হবে। তার মানে এক্স এর মানটা আমরা পাচ্ছি কি 1/4 আর 1/3 মাঝখানে রয়েছে। তাহলে এক্স মানে তো আমরা ধরেছিলাম হচ্ছে লগ 2টাকে, তাহলে লগ 10 বেসে যে 2টা তার মানটা আমরা দেখতে পাচ্ছি 1/4 আর 1/3 মাঝখানে রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রমাণ করতে হবে, তোমরা পাশে লিখে দেবে প্রমাণিত বলে। চলে আসছি 5 দাগেরটা, আর এর মান কত হলে আর এক্স প্লাস 2y সমান সমান 5 এবং আর প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3y সমান সমান 2 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। আচ্ছা, সমাধান না থাকার রুলসটা তোমরা আশা করি জানো, a1/a2 ইকুয়াল টু b1/b2। ঠিক আছে, a1/a2 সমান সমান b1/b2। তো আমরা এখানে তাই করব 5 দাগ দিয়ে। এখানে a1-এ আছে আর, বাই দিয়ে আর প্লাস 1, আর এই পাশে b1-এ রয়েছে 2 আর বাই দিয়ে রয়েছে 3। তাহলে এটাকে যদি আমরা ক্রস গুণ করি তাহলে হয়ে যাবে 3r ইকুয়াল টু 2r প্লাস 2। তাহলে 3r থেকে 2r মাইনাস যাচ্ছে ইকুয়াল টু 2। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম কত, 2। ঠিক আছে, তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম কত, 2। এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ক্লিয়ার? চলে আসছি আমরা 6 দাগের অঙ্কটায়। দেখো বলছে 4 টু দি পাওয়ার এক্স সমান সমান 8 টু দি পাওয়ার ওয়াই হলে এই রাশির সরলতম মান বের করতে বলেছে। তো প্রথমে আমরা কিভাবে করব, দেখো 6 দাগ দিয়ে। প্রথমে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 টু দি পাওয়ার ওয়াই রয়েছে, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3y। ঠিক আছে, বেস মিলে গেলে আমরা জানি 2x সমান সমান 3y হয়,
তাহলে এক্স বাই ওয়াই এর মান যদি আমরা বের করি তাহলে এটা বেরোচ্ছে 3/2। এবার দেখো অঙ্কের মধ্যে যেটা দিয়েছে এক্স বাই ওয়াই মাইনাস 3/2 দিয়েছে, ঠিক আছে। তো এটা আমরা কি করব, এখানে এটা না করে এই লাইন থেকেই করা যায়, এক্স বাই ওয়াই আর মাইনাস করে 3/2 এই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে ইকুয়াল টু 0 অ্যান্সার আসছে। তার মানে আমরা অ্যান্সার পাচ্ছি কত, 0। ঠিক আছে, 6 দাগের অ্যান্সারটা 0 হবে। চলে আসছি নেক্সট পেজে। দেখো প্রথম অঙ্কটা 8 দাগের অঙ্কটা বলছে, সরি 7 দাগের অঙ্কটা বলছে ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি এবং এসি বাহুর ওপর পি এমন একটি বিন্দু যাতে এডিপি এর ক্ষেত্রফলটা এ বিডি এর ক্ষেত্রফলের অনুপাতটা 2:3 হয় এবং পিডিসি আর এবিসির ক্ষেত্রফলের অনুপাত আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো আমরা কি করে করব। আমাদের মেইন যে ছবি আঁকা আগে খুবই দরকার। এটা হচ্ছে ছবি, এটা নামকরণ করলাম, এটা এ, এটা বি, এটা সি, মাঝখান থেকে একটা দাগ যাচ্ছে, এটা হচ্ছে ডি, আর এখান থেকে এই দাগটা যাচ্ছে, এটা হচ্ছে পি। তা আমরা প্রথমে কি করব, এখানে রয়েছে এডিপি যেটা, তার সাথে অনুপাতে রয়েছে এবিডি, ঠিক আছে। এবিডি এটা কততে রয়েছে, 2:3 অনুপাতে রয়েছে। তাহলে আমরা বলতে পারি এডিপি এর যে ক্ষেত্রফলটা সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে 2x, আর এবিডি যেটা রয়েছে তার ক্ষেত্রফলটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে 3x, ঠিক আছে। বর্গ এককে তোমরা ধরে নেবে, এককটা লিখতে ভুলো না কিন্তু। এবার দেখো আমরা জানি ত্রিভুজ এডিসির যা মান ত্রিভুজ এবিডিরও তাই মান, এবং দুটোই কি হবে, 3x হবে, ঠিক আছে। এডিসির যা মান এডিসি আর এবিডিরও তাই মান, কারণ এডিটা মাঝখান থেকে দুটো ত্রিভুজকে ভাগ করে দিচ্ছে এই কারণের জন্য। এবার আমরা কি করব, দেখো এবার আমরা করব হচ্ছে এডিপি যেটা এবং ডিপিসি যেটা, ডি তারপরে পি তারপরে সি, ঠিক আছে। এই দুটো মিলেই তো আমরা 3x পাচ্ছি, ঠিক আছে। আমরা জানি যে এডিসি যদি 3x হয় তাহলে এডিসিটাকেই ভাঙা যায়, এই যে এডিসিটাকে তো ভাঙা যায়, ভেঙে এডিপি প্লাস ডিপিসি আমরা লিখতে পারি এবং ওটা ইকুয়াল টু 3x। এবার এর মধ্যে থেকে এডিপির মানটা বলে দিয়েছে, তার মানে আমরা বা দিয়ে লিখবো, ঠিক আছে। এটাও কিন্তু বা দিয়ে ছিল, এটা 2x প্লাস ত্রিভুজ ডিপিসি সমান সমান আমরা 3x লিখতে পারি। তাহলে বা দিয়ে ত্রিভুজ ডিপিসি এর মান কত বেরোবে, 3টে x থেকে 2টো x বাদ দিলে দেখবে একটা x হয়, তার মানে ডিপিসির মান আমরা পেয়ে গেলাম হচ্ছে x। এবার অঙ্কে যেটা বলেছে সেটা দেখো, সুতরাং দিয়ে অঙ্কে বলেছে ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফলের সাথে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে প্রথমেরটা x আর এবিসি মানে পুরো গোটা ত্রিভুজটার আমরা ক্ষেত্রফল কত পাচ্ছি, 3x প্লাস 3x পাচ্ছি। কেন, কারণ এইটা 3x ছিল আর এই পুরোটাও 3x ছিল, এটাও 3x আর এই পুরোটাও 3x, দুটো 3x মিলে 6x হয়। তার মানে x:6x সমান সমান আমরা বলতে পারি 1:6, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার, 1:6 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি এটা। চলে আসছি আমরা দেখো পরেরটাতে একটা জ্যামিতি রয়েছে। 8 দাগেরটা বলছে এবিসি এর 3টে বাহুর দৈর্ঘ্য এখানে দিয়ে দিয়েছে, ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো এখানে 8 দাগ দিয়ে আমি এখানে করে দিচ্ছি, দেখো 8 দাগ দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টে বাহুর মধ্যে এই বাহুটা হচ্ছে সব থেকে বড়, তাহলে বাকি দুটো বাহু অর্থাৎ 2a² আর প্লাস দিয়ে a² - 1 এর হোল স্কোয়ার যদি আমরা করি তাহলে কি আসতে দেখো, 4a² প্লাস a⁴ মাইনাস 2a² প্লাস 1। এটা 4a² থেকে 2a² বাদ দিলে 2a² হয় প্লাস a4 প্লাস 1। তাহলে আমরা যদি এটাকে a4 আগে লিখি তারপরে 2a² প্লাস 1, এটা কার সূত্র পাচ্ছি, a² প্লাস 1 এর সূত্র পাচ্ছি। তাহলে ফার্স্টেরটা দেখো ফিরে আসছে, তাহলে এটা যদি ফিরে আসে তাহলে আমরা বলতে পারি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা তাহলে কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কারণ সমকোণী ত্রিভুজের আমরা জানি
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার হয়। তো এই কারণের জন্য এটা আমরা সমকোণী ত্রিভুজ বলছি। এবার বলেছে যে এটার পরিব্যাসার্ধ, অর্থাৎ এটা যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তটার এই যে পরিব্যাসার্ধ। তো আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের যদি পরিবৃত্ত অঙ্কন করা হয় তাহলে তার অতিভুজটাই হচ্ছে ব্যাস, তার মানে এটা ইকুয়াল টু আমরা বলতে পারি ব্যাস। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ানটাই হচ্ছে ব্যাস, কিন্তু অঙ্কে চেয়েছে দেখো ব্যাসার্ধটা কত, অঙ্কে চেয়েছে পরিব্যাসার্ধ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই টু করে দেবো, কারণ আমরা জানি ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলেই কিন্তু ব্যাসার্ধ পাওয়া যায়। ক্লিয়ার? নেক্সট 9 দাগ। এই 3টে বিন্দু রয়েছে এবং 3টে বিন্দু সমরেখ হলে এই রাশিটা আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। 9 দাগ দিয়ে দেখো, এই অঙ্কটা কিন্তু প্রত্যেকটা মডেলেই দেখবে রিপিট পাবে, ঠিক আছে? আগের বছরও তাই হয়েছিল। এর সূত্র তোমরা ক্ষেত্রফলের সূত্র জানো, যেটা হাফ মড দিয়ে লিখতে হয়। আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, আমি কোনো সূত্র এখানে লিখছি না, কারণ সূত্র লিখলে অনেক সময় যাবে, তোমরা বইয়ের সূত্রটা পেয়ে যাবে। এবার দেখো আমরা এখানে বসিয়ে দিলাম প্রত্যেকটা রাশি, আমি কিন্তু এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? এবং ইকুয়াল টু 0 কেন করলাম? কারণ আমরা জানি সমরেখ মানে হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হয়। তাহলে বা দিয়ে আমরা কি করব, হাফের জায়গায় হাফ লিখব, এটা থাকবে এ বি মাইনাস এ আর মাইনাস বি ইকুয়াল টু 0, এটা আমরা পাচ্ছি। তাহলে বা দিয়ে আমরা কি করব, হাফটা সরে গেলে পড়ে থাকে এ বি মাইনাস বি ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, এ বিটাকে রেখে এ প্লাস বিটা এই পাশে চলে যাচ্ছে, তাহলে আমরা এ প্লাস বি এর নিচে নিয়ে যেতে পারি এ বি ইকুয়াল টু হবে 1। তাহলে আমরা বলতে পারি এ বাই এ বি প্লাস বি বাই এ বি ইকুয়াল টু 1। এ কেটে গেলে হবে 1 বাই বি আর প্লাস দিয়ে 1 বাই এ ইকুয়াল টু 1। এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে? এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। এটাকে জাস্ট সাজিয়ে নেবে, এটা সাজিয়ে লেখা রয়েছে কারণ এটা আগে লেখা রয়েছে 1 বাই এ প্লাস 1 বাই বি সমান সমান 1, ঠিক আছে? নেক্সট 9 দাগের পরে চলে আসছি 10 দাগ। একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 মিটার, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ হবে? তো আমরা জাস্ট এটা এক্স গুণ করে দেবো। দেখো 10 দাগেরটা একদম সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক 10 দাগেরটা। আমরা কি করব, পাই একটা বড় হাতের আর ধরবো আর একটা এক্স গুণ পাই ছোট হাতের আর ধরবো, ঠিক আছে? তাহলে বড় হাতের আর স্কোয়ার সমান সমান হবে হচ্ছে এক্স ছোট হাতের আর স্কোয়ার। তাহলে বড় হাতের আর এর মান বেরোবে কি, রুট ওভার এক্স আর স্কোয়ার। তাহলে আরটা বাইরে চলে আসবে আর রুটের মধ্যে থাকবে এক্স, তাহলে আর রুট এক্স, এটাই হচ্ছে মিটার ফর্মে লিখবে, এটাই উত্তর, ঠিক আছে? আমি এটা শর্টকাটে করলাম, তোমরা লিখে লিখে একটু করে নেবে। আমি জাস্ট বোঝানোর জন্য করছি, কারণ অনেকে কমেন্ট করে বলছো যে স্যার অনেকটা সময় নিয়ে অঙ্ক করাচ্ছেন, তাই আমি চেষ্টা করছি যাতে জাস্ট অঙ্ক টপিকটা যাতে বোঝাতে পারি। লেখালেখিগুলো একটু নিজেরা করে নিও। 11 দাগেরটা বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলে অনুপাত কত? এটা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা 11 দাগ দিয়ে আমরা করছি। আমরা প্রথমে কি করব বলো তো, সমবাহু ত্রিভুজের বাহু ধরে নেব। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এটা আমরা ধরে নিলাম হচ্ছে কত, এ একক, এটা আমরা ধরে নিলাম। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি আমরা বের করি, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু, ঠিক আছে? ইন্টু বাহু, এটা হচ্ছে এককে হবে, সবকটাই একক লিখবে। তাহলে উচ্চতাটা পেয়ে গেলাম। এবার আমরা জানি ত্রিভুজের পরিবৃত্তের যে ব্যাসার্ধ, ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 2/3 ইন্টু উচ্চতা, ঠিক আছে? 2/3 ইন্টু উচ্চতা, মাথায় রাখবে 3 ভাগের 2 ভাগ হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? এটা কিন্তু একটু মনে রাখবে, সূত্রটা বলে দিলাম যে 3 ভাগের 2 ভাগ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সূত্র। এবার দেখো এখানে আমরা কি করব, ওপরে থাকছে হচ্ছে 2√3 ইন্টু এ বাই 3 দুগুণী 6,
এটা এককে বেরোচ্ছে। একইভাবে আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি। তাহলে অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধটা সেটারও কিন্তু তোমরা সূত্র মনে রাখবে। এটার সূত্র হচ্ছে 1/3 ইন্টু উচ্চতা, 1/3 ইন্টু উচ্চতা। তাহলে এটা করলে কত হচ্ছে √3a/3×6 একক। তার মানে দুটোরই আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, পরিবৃত্তেরও ব্যাসার্ধ পেয়ে গেছি, অন্তর্বৃত্তেরও ব্যাসার্ধ পেয়ে গেছি। এবার বলবে স্যার আমরা তাহলে এবার কি করব, এবার আমরা অনুপাতটা করব, ক্ষেত্রফলের অনুপাত। তাহলে প্রথম ক্ষেত্রফলটা আমরা কি পাচ্ছি, প্রথম ক্ষেত্রফলটা পাচ্ছি হচ্ছে πr²। তাহলে এখানে আর মানে হচ্ছে √3a/6 তার হোল স্কোয়ার, আর তারপরেরটা আমরা পাচ্ছি হচ্ছে π√3a/6 তার হোল স্কোয়ার। পাই কেটে যাচ্ছে, এখানে কত হচ্ছে 2 এর স্কোয়ার 4 ইন্টু 3 ইন্টু a², আর বাই দিয়ে হচ্ছে 6 স্কোয়ার 36 ইস্টু দিয়ে এটাও পাই কেটে যাচ্ছে, এটা হচ্ছে 3 গুণ a²/36। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি a² কেটে যাচ্ছে, 36ও কেটে যাচ্ছে, 3ও কেটে যাচ্ছে, পড়ে থাকছে 4:1। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে কি 4:1, মানে 4:1 আমাদের পড়ে থাকছে এই অঙ্কটা। নেক্সট দেখো আমরা করব হচ্ছে 12 দাগ। বলছে প্রদত্ত ছক থেকে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ও দ্বিতীয় শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বলেছে 12 দাগেরটা। তো আমরা 12 দাগ দিলাম। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে, সূত্র ফেলতে হবে কিসের, প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। তাহলে পরিসংখ্যা ঘনত্ব আগে বের করছি প্রথম শ্রেণীর। প্রথম শ্রেণীতে ওপরে 6 বসবে আর নিচে বসবে হচ্ছে 10। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার ওপরে শ্রেণী পরিসংখ্যাটা বসে আর নিচে শ্রেণী দৈর্ঘ্যটা বসে। শ্রেণী পরিসংখ্যা দেখো 6 দেওয়া রয়েছে, আর শ্রেণী দৈর্ঘ্য মানে যে রেঞ্জটা সেটা 10 করে রয়েছে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে অ্যান্সার 0.6। একইভাবে আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা, তাহলে আপেক্ষিক পরিসংখ্যার সূত্র তোমরা আশা করি জানো, না জানলে লিখে নিতে পারো যে উক্ত পরিসংখ্যাটা মানে দ্বিতীয় শ্রেণীতে যে উক্ত পরিসংখ্যাটা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি 4, আর নিচে হচ্ছে মোট পরিসংখ্যা মানে টোটাল পরিসংখ্যাটা যদি করা হয় তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 30। 4 আর 30 কাটাকুটি করলে হচ্ছে 2/15, 2/15। ঠিক আছে, এটা কাটাকুটি করলে এটা অ্যান্সার আসবে। এটা পয়েন্টও করতে পারো, কিন্তু আমরা এখানে সাধারণত পয়েন্ট করলাম না, করতে পারো তোমরা নিজেরা করে নিতে পারবে। চলে আসছি 13 দাগেরটা। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 ও শ্রেণীর দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটার উচ্চ সীমা ও নিম্ন সীমা কত। তো আমরা এটা কিভাবে করব দেখো, এটা বহুবার করিয়েছি। 13 দাগেরটা দেখো, আমরা একটা উচ্চ যে সীমাটা রয়েছে সেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, আর নিম্ন যে সীমাটা রয়েছে সেটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি। তাহলে x+y/2 যদি আমরা করি তাহলে এর গড়টা তো বলে দিয়েছে 42। তাহলে x+y এর মান আমরা পেলাম হচ্ছে কত 84। ঠিক আছে, আরেকটা পাচ্ছি x-y যেটা রেঞ্জ বলে দিয়েছে 10। তাহলে আমরা এবার কি করব, আমরা অপনয়ন করব, x+y 84 লিখবো আর x-y আমরা 10 লিখবো। অপনয়ন করলে দেখবে y কেটে যাচ্ছে, তাহলে 2x = হচ্ছে 94। তাহলে x এর মান 94কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 দুগুণী 8 আর 7 দুগুণী 14। তাহলে x এর মানটা অর্থাৎ উচ্চ সীমা যেটা সেটা আমরা 47 পেয়ে গেলাম। তাহলে সুতরাং দিয়ে আমরা যদি y এর মান বের করি তাহলে কি করতে হবে, 84 থেকে 47 বিয়োগ করতে হবে। তাহলে এখানে 7 আর এখানে হচ্ছে 3, তাহলে আমরা এটা পেয়ে গেলাম 37। তাহলে নিম্ন সীমাটা কত, 37। ঠিক আছে, এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। তো আমি MCQ আর SAQ সম্পূর্ণ সমাধান করিয়ে দিলাম। যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা অল নোটিফিকেশন অন করে রেখো। আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলো না। টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে সেখানে সমস্ত PDF বা ক্লাসের সমস্ত আপডেট পেয়ে যাবে। আর একটা বড় অ্যানাউন্সমেন্ট আমি তোমাদেরকে করে রাখছি, আমি প্রত্যেক সোমবার করে কিন্তু লাইভ করাই, ক্লাস 9দের লাইভ ক্লাস করাই। সেখানে তোমরা MCQ আর SAQ অনেক ডিটেলসে শিখতে পারবে। তো সোমবার রাত 8টা থেকে অথবা 8:30
8টাও হতে পারে, 8:30টাও হতে পারে। তোমরা জাস্ট আপডেটটা দেখে নেবে, টেলিগ্রামে আমি দিয়ে দিই। তো সোমবার মনে রাখবে আমার লাইভ ক্লাস চলে, এমসিকিউ এসএকিউ অথবা বিভিন্ন অঙ্কের ওপর আমি লাইভে এসে তোমাদের সাথে কথা বলি এবং অঙ্কগুলোকে বুঝিয়ে দিই। তাই তোমরা প্রত্যেকে সোমবার করে ক্লাসে জয়েন হয়ে যাবে। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।